হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভ শুভ দীপাবলির শুভেচ্ছা রইল সকলকে। আমি ত্রিশিকা পাত্র, তোমাদের ভূগোলের ম্যাম। আজ তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম ক্লাস। চলো শুরু করা যাক। আজ আমরা পড়ব পৃথিবীর অন্দরমহল সম্পর্কে। আচ্ছা, সকলের কাছে আশা করি এই বইটি আছে। এটি হচ্ছে অষ্টম শ্রেণীর বই। এই অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আজকে আমরা জানবো। চলো শুরু করা যাক। পৃথিবীর অন্দরমহল সম্পর্কে শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের জানা খুব দরকার। চলো সেগুলো জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে জেনে নেওয়া যাক। প্রথমত, পৃথিবীর ব্যাসার্ধ বা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? সাপোজ এটি পৃথিবীর কেন্দ্র, একদম কেন্দ্র বলতে আমরা কি বুঝি? মাঝখান। যাতে পাতি বাংলা একদম বলি আমরা কি? মাঝখান। তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? 6370 কিমি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কি? পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কি? পৃথিবীর গভীরে কি আছে তা জানার জন্য খনি ছাড়াও উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি, তখন আমরা কি বলবো? উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে 12 কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। গভীরতার 6300 কিমির কাছে 12 কিমি খুবই নগণ্য। এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিমি, তার জায়গায় 12 কিমিতে তো খুবই ছোট। এটা তো সবাই বুঝতে পারছো তোমরা। নেক্সট কি? পৃথিবীর গভীরতম সোনার খনির গভীরতা কত? দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম খনির সোনা গভীরতা 3 থেকে 4 কিমি। রবিনসন দ্বীপ। তাহলে কি রবিনসন দ্বীপ? পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? রবিনসন দ্বীপ। সেটি কিসের খনি? সোনা। আচ্ছা, গভীরতা কত? 3 থেকে 4 কিমি। আচ্ছা, তোমাদের কাছে তো প্রশ্ন আসতেই পারে যেখানে কেন শুধু গভীরতার কথাই বলা হচ্ছে? গভীরতার কথা কেন বলা হচ্ছে? কারণ আমরা কি চ্যাপ্টার পড়ছি? আমরা যেই অধ্যায় সম্পর্কে জানছি সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ। অভ্যন্তরভাগই মানেই তো নিচে, গভীরতা, তাই তো? চলো নেক্সট কি বিষয় আছে আমরা তা জেনে নিই। জানা গেছে প্রতি 33 মিটার গভীরতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়ে। ঠিক আছে, মানে ভূপৃষ্ঠ, সাপোজ এটি পৃথিবী, এর ভূপৃষ্ঠ মানে বাইরের অংশকে বলে। এই ভূপৃষ্ঠ থেকে যত আমরা কেন্দ্র মানে মাঝখানের দিকে যাব তত তাপ বাড়ছে, চাপও বাড়ছে। কত করে বাড়ছে সেটাই হচ্ছে এখানের উত্তর, এখানকার প্রশ্নের উত্তর। 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি? আচ্ছা, আরেকটা ব্যাপার, যত গভীরে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাপও বাড়ছে, চাপও বাড়ছে। তাহলে তোমাদের মনে প্রশ্ন বাড়তেই পারে, চাপ আর তাপে কিছু তো পদার্থ সৃষ্টি হবেই, যেহেতু আমরা জানি ভূ অভ্যন্তরভাগে নানান রকমের খনিজ পদার্থ আছে, গ্যাস আছে, তাহলে তা থেকে কিছু না কিছু পদার্থ তো উৎপন্ন হবে। সেই রকমই পদার্থের নাম হচ্ছে কি? ম্যাগমা ও লাভা। ম্যাগমা কি? চলো জেনে নেওয়া যাক। ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে আমরা বলি ম্যাগমা। তাহলে ম্যাগমা কি? ভূগর্ভে নানান রকম খনিজ পদার্থ আছে, সোনা, গ্যাসও আছে, সেগুলো কি হয়? তাপে অর্ধতরল গ্যাসে পরিণত হয়, সোজা কথায় বলতে গেলে। ম্যাগমা কি? ম্যাগমা আমরা জানলাম। এবার কি? লাভা। ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা
যখন কোনো ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলি লাভা। তাহলে লাভা কি? লাভা হচ্ছে ওই অর্ধতরল ম্যাগমাটি যখন কোনো ফাটলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন আমরা তাকে বলি লাভা। এই দুটির মধ্যে কিন্তু গুলিয়ে যেতে পারে যে ম্যাগমা কোনটি, লাভা কোনটি, ভালো করে কিন্তু মাথায় রাখবে। তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনও বাড়ে, আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। এই দুটি জিনিস কিন্তু মনে রাখতে হবে যে তাপ বাড়লে কি হয়, তরলের পরিমাণ বেড়ে যায়, আর চাপ বাড়লে কি হয়, পদার্থের আয়তন কমে যায়। পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপ দুটি কিন্তু খুব বেশি। ভূতাপ কি? ভূতাপ কি? আচ্ছা, ভূতাপ এটা বলতে তোমরা কি বোঝো? যারা জানো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাও। ভূতাপ মানে ভূ অভ্যন্তরের তাপ। ঠিক আছে, শর্ট কথায় বলতে গেলে ভূ অভ্যন্তরের তাপ যেটা থাকে সেটাকে আমরা বলি ভূতাপ। ঠিক আছে, ভূতাপ কি এবার জেনে নেওয়া যাক। ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে আমরা ভূতাপ বলি, ভূতাপ শক্তি বলি। তাহলে কি পৃথিবীর কেন্দ্রে তাপ আছে, সেই তাপ হচ্ছে কি ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে, তাকে আমরা বলি ভূতাপ শক্তি। পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কি উৎপাদন করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। আইসল্যান্ড তাদের দেশে বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। তাহলে কে? আইসল্যান্ড। তাদের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কি 30% তারা এই ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সব থেকে ভূতাপ শক্তি উৎপাদনকারী দেশ। তাহলে কোন দেশ? আমেরিকা যুক্তরাষ্ট্র। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল ব্যবহার কমানো যায়। ভারতের কোথাও কোথাও ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে তা জানার আমরা চেষ্টা করি। আচ্ছা, প্রথমত যে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি কিন্তু অত্যাধিক পরিমাণে ব্যবহার হচ্ছে। জীবাশ্ম জ্বালানি নানান রকম, যেমন কয়লা, খনিজ তেল, এগুলো কি আমাদের চাহিদা মেটায়, আমাদের জ্বালানির চাহিদা মেটায়, তাই তো? এই সমস্ত শক্তির ক্রমাগত ব্যবহারের কারণে আজ তা কিন্তু ক্রমশ ফুরিয়ে আসছে। সেই জন্যেই এই ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কিন্তু কমাতে পারছি। আচ্ছা, ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে এগুলো কিন্তু তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। ঠিক আছে, চলো নেক্সট পার্ট। পৃথিবীর একক আয়তনে পদার্থে কতটুকু ভর আছে তার পরিমাপকেই পদার্থের ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব কি? একক আয়তনে কোন পদার্থের কতটুকু ভর আছে তাকেই আমরা বলি কি? ঘনত্ব। তাই তো? পৃথিবীরও নিশ্চয়ই এরকম ঘনত্ব আছে। এবার কিরকম জায়গায় কিরকম ঘনত্ব সেটা জেনে নেওয়া যাক। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব, পৃষ্ঠের গড় ঘনত্ব। আচ্ছা, গড় ঘনত্ব কত পৃথিবী পৃষ্ঠে? 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেমি। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে যত আমরা কেন্দ্রের দিকে যাচ্ছি তত কিন্তু পদার্থের ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব বাড়ছে। সাপোজ এটি যদি পৃথিবী হয়, এর যত আমরা কেন্দ্রের দিকে যাচ্ছি তত কিন্তু ঘনত্ব বাড়ছে।
পজিটিভনেস দেখা যাচ্ছে, তাই তো? আমরা দেখলাম পৃথিবীর কেন্দ্রের কাছে, কেন্দ্রে না, কেন্দ্রের কাছে, মানে কেন্দ্রের কাছে ঘনত্ব হচ্ছে 11 গ্রাম পার ঘন সেমি, আর পুরো কেন্দ্রে, একেবারে কেন্দ্রে, সেটা কত হচ্ছে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5 গ্রাম পার ঘন সেমি। কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইটের বিচারে তার পৃথিবীর ঘনত্ব কত? 5.5 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন? তাই তো, কি বলেছে দেখা যাক। পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কারণ সেখানে চাপ খুব বেশি। এই প্রচন্ড চাপের ফলে পদার্থগুলি সংকুচিত হয়ে ঘন হয়ে যায়। কি বুঝলাম, কি জানলাম? পৃথিবীর যত কেন্দ্রের দিকে যাওয়া যায় তত চাপ, তাপ দুটিই কিন্তু বাড়ে, তাই তো? এই প্রচন্ড চাপের কারণে, পৃথিবীর কেন্দ্রে যেহেতু চাপ বাড়ছে, এই চাপের কারণে কিন্তু ঘনত্ব বাড়ছে। আমরা দেখেছি যে কোনো একটি ব্যাগে, ঠিক আছে, কোনো যদি আমরা জিনিস কিনে নিয়ে আসি, চাপে 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 ব্যাগটা ভারী হয়ে যায় তো, তাই তো? যত সেই ব্যাগের নিচে যে বস্তুটি থাকে সেটা কিন্তু আরো চাপে থেকে যায়, অর্থাৎ আরো সংকুচিত হয়, অর্থাৎ তার ঘনত্ব কিন্তু আরো বেড়ে যায়, তাই তো? চলো নেক্সট পার্ট। আচ্ছা, পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা আর নিকেল পৃথিবী কেন্দ্রের চারিদিকে আবর্তন করে, আর অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম এবং সিলিকা ওপরের দিকে আবর্তন করে বা ভেসে ওঠে। তাহলে কি জানলাম? খনিজ পদার্থের মধ্যে একমাত্র লোহা নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করে, আর পৃথিবীর ওপরে ভেসে ওঠে কি? অ্যালুমিনিয়াম এবং সিলিকা। এবার হচ্ছে একটা খুব মজাদার, খুব জানার একটা বিষয়, সেটা হচ্ছে কি? ভূমিকম্পের তরঙ্গ। ঠিক আছে, ভূমিকম্পের উপর গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তোমরা বুঝতেই চাইবে যে কি করে তরঙ্গের মাধ্যমে ভূ অভ্যন্তর সম্পর্কে জানা সম্ভব, কিভাবে? সেটা তো একটা তরঙ্গ। তোমাদের পাশে একটা ছবি আছে, দেখো, যে কয়েকটি তরঙ্গ, ঠিক আছে, এখানে এগুলি হচ্ছে এক একটা তরঙ্গ। এই তরঙ্গের উৎপত্তি স্থল, অর্থাৎ ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে এই জায়গাটা। কি করে আমরা জানবো যে কোন পদার্থ, মানে কি করে আমরা এই তরঙ্গের সাহায্যে ভূ অভ্যন্তরের পদার্থ সম্পর্কে জানবো? যখনই কোনো তরঙ্গ কোনো পদার্থে টাচ করছে, তার কিন্তু সম্পর্কে তথ্য সে দেয়। সেই তথ্যের দ্বারাই আমরা জানতে পারি যে কোন পদার্থ আছে। ঠিক আছে, আচ্ছা, ভূমিকম্পের তরঙ্গ সম্পর্কে তাহলে আমরা জেনে ফেলি। চলো, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা নানান রকম তথ্য সংগ্রহ করে আমরা জানলাম তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, আবার কখনো ধীর গতি সম্পন্নভাবে প্রবাহিত হয়। ঠিক আছে, কম্পন তরঙ্গগুলি কি কি? পি মানে প্রাইমারি বা প্রাথমিক, এস মানে সেকেন্ডারি বা দ্বিতীয় বা গৌণ। তরঙ্গে আমরা কি কি জানতে পারলাম? পি তরঙ্গ, এস তরঙ্গ। ঠিক আছে, ভূ অভ্যন্তরে কোথায় কি গতি যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, অভিমুখ মানে হচ্ছে দিক, ঠিক আছে, কিভাবে দিক পাল্টাচ্ছে,
এইসব কিছুই ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয় এই তরঙ্গ। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। তাহলে যে কোনো মাধ্যম, তরল, কঠিন, এই যে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে কোন তরঙ্গ? কোন তরঙ্গ জানলে? পি তরঙ্গ। আর এস তরঙ্গ কি? এস তরঙ্গ হচ্ছে তরল বা অর্ধ তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে পি তরঙ্গ আমরা কি জানলাম? যে যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে। কিন্তু এস তরঙ্গ কিন্তু তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। এই যে তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। আমরা একটা ছবি, আবার সেই একই ছবি তোমাদের একটু বোঝবার দরকার আছে। যেমন দেখো, এখানে আমরা কি জানলাম? যে ভূমিকম্প এই জায়গাটা থেকে উৎপত্তি হচ্ছে। দেখো, এই উৎপত্তি হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের তরঙ্গ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে কি? এই জায়গাটা হচ্ছে তরল, আর এই জায়গাগুলি হচ্ছে কঠিন। তোমরা দেখো পি তরঙ্গ কিন্তু প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারছে। দেখো, এটা হচ্ছে তরল, আবার এই দিকে হচ্ছে কঠিন, কঠিনের মধ্যেও প্রবাহিত হতে পারছে। তখন প্রবাহিত সময় একটু দেখো বেঁকে যাচ্ছে, কিন্তু প্রবাহিত হতে সে পাচ্ছে। কিন্তু এস তরঙ্গ কিন্তু তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি। এখানে একটাও দেখতে পাচ্ছ এখানে কোথাও এস তরঙ্গ আছে? না, সবটাই হচ্ছে কি পি তরঙ্গ। ঠিক আছে, এস তরঙ্গ তাহলে কি? এস তরঙ্গ সৃষ্টি হচ্ছে, দুটো তরঙ্গই সৃষ্টি হয় ভূমিকম্পের সময়। ঠিক আছে, এই এস তরঙ্গ যখন যাচ্ছে তখন একটু বেগে ঠিক কঠিনের মধ্যে দিয়েই প্রবাহিত হচ্ছে, কোন রকম তরলের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, পেঁয়াজের খোসা দেখেছো? এটি নতুন বিষয় সম্পর্কে আমরা জানছি। ঠিক আছে, তার একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। পেঁয়াজের খোসা মানে পেঁয়াজ, সবাই দেখেছো? পেঁয়াজকে ছাড়ালে আমরা তার বাইরের আবরণটা খুলি, তারপর যত ছাড়াতে থাকে তত একটা করে আবরণ বেরোয়, এবং যত কেন্দ্রের দিকে যায় তত একটা ছোট্ট মতো পেঁয়াজ বেরোয়, তাই তো? তেমন ভূ অভ্যন্তরেও সেরকম খোসা আছে, আবরণ আছে। ঠিক আছে, ভূ অভ্যন্তরের আবরণকে আমরা তিনটি ভাগে ভাগ করে যায়। চলো দেখে নেওয়া যাক। কি বললাম? ভূ অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করে যায়। এখানে দেখো লেখা আছে পৃথিবীর ভূপৃষ্ঠের স্তরের শ্রেণী বিভাগ, মানে ভূ অভ্যন্তরে শ্রেণী বিভাগ করা হয়েছে। যেমন তিনটি ভাগে ভাগ করা যায় বললাম, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বক কি? বাইরের কঠিন শিল, সমুদ্রতলীয় 5 থেকে 10 কিমি, মহাদেশীয় 30 থেকে 70 কিমি, গড় গভীরতা হচ্ছে এর 35 কিমি। অর্থাৎ সমুদ্রতল থেকে 5 থেকে 10 কিমি নিচে, মহাদেশীয় থেকে 30 থেকে 70 কিমি নিচে যে স্তর দেখা যায় সেটি হচ্ছে ভূত্বক। তারপর কি? গুরুমণ্ডল। ভূত্বক আমরা জানলাম, সেই ভূত্বকের নিচে 2900 কিমি গভীর পর্যন্ত বিস্তৃত আংশিক শক্ত আংশিক তরল যে স্তর, তাকেই আমরা বলি গুরুমণ্ডল। তারপর হচ্ছে কি? কেন্দ্রমণ্ডল। কেন্দ্র মানে কি? একদম মাঝখানে, তো নাম শুনেই বোঝা যাচ্ছে না? মূলত লোহা, নিকেল এই সমস্ত দেখা যায় এই কেন্দ্রমণ্ডলে। এই কেন্দ্রমণ্ডলের উচ্চতা হচ্ছে 3900 কিমি। ঠিক আছে, এটা পুরো গুরুমণ্ডলের নিচের স্তরেই থাকে, একদম কেন্দ্রে থাকে। এখানে একটা ছবি আছে, ছবি সম্পর্কে আমরা একটু জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে ভূত্বক, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই দিক হচ্ছে গুরুমণ্ডল, এটি ভূত্বক, এটা হচ্ছে
ভূকেন্দ্র মানে কেন্দ্রমণ্ডল, এই 3টি স্তরে ভাগ করা যায়। মেনলি মনে রাখবে যে 3টি স্তরে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে ভূত্বক, তারপর গুরুমণ্ডল, তার নিচে আছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, আরো বিস্তৃতভাবে আমরা জেনে নিই এই সম্পর্কে। ভূত্বক কি সেই সম্পর্কে আমরা বিস্তৃতভাবে এবার জানবো। মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি ও মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীর। এর গড় গভীরতা প্রায় 30 কিমি। তাহলে কি জানলাম? ভূত্বক কি? মহাসাগর মানে সমুদ্রতল, তার নিচে থেকে 5 কিমি, আর মহাদেশের নিচে 60 কিমি গভীরতম স্তরটির নামই হচ্ছে কি? ভূত্বক। আচ্ছা, ভূত্বককে আবার দুটি ভাগে ভাগ করা যায়, শিয়াল ও সীমা। চলো সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। সীমা কি? মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি স্তরটি হলো সীমা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবে। সীমা কি তাহলে জানলাম? মহাসাগর আমরা জানি সমুদ্রপৃষ্ঠ, সেই সমুদ্রপৃষ্ঠকে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত স্তরটির নামই হচ্ছে কি? সীমা। আর শিয়াল কি? শিয়াল সম্পর্কেও জানবো। প্রধানত ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা এই স্তর গঠন করেছে। মানে সীমা কোন শিলায় গঠিত হয়েছে? সীমা হচ্ছে ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়েছে। এর ঘনত্ব হচ্ছে কত? এর ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের উপরের স্তরটি হলো একদম শিয়াল। ভূত্বকের দুটি স্তর বললাম, সীমা আর শিয়াল। শিয়াল তাহলে কি? যে মহাদেশের একদম নিচে সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্তরটির নামই হচ্ছে শিয়াল। আচ্ছা, তোমরা এখানে লক্ষ্য করেছো সীমা, এর মধ্যে কিন্তু খনিজমূলক নাম আমরা বুঝতে পারছি। সীমা, সি হচ্ছে সিলিকন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম Mg, তাই এর নাম হয়েছে সীমা। আর শিয়াল কি? সি হচ্ছে সিলিকন, আর এটি হচ্ছে Al মানে অ্যালুমিনিয়াম। এই নামের দ্বারাই কিন্তু আমরা বুঝতে পেরে যাব কি নিয়ে গঠিত এই স্তরগুলি। গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা এই স্তর গঠন হয়েছে। তাহলে শিয়াল কি দিয়ে? শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। এই স্তর সীমার চেয়ে হালকা এবং একটানা নয়। সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। সীমা বা মহাসাগরীয় ভূত্বকের ওপরে শিয়াল অবস্থান করছে। একটা নতুন টার্ম, সেটা হচ্ছে কি? বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। তাহলে বিযুক্তি রেখা কি? বিযুক্তি রেখা হচ্ছে যেখানে আচ্ছা, বিযুক্তি রেখা ভূপৃষ্ঠের কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গে গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ব বিজ্ঞানীরা বলেন বিযুক্তি রেখা। ঠিক আছে, তাহলে বিযুক্তি রেখা কি? বিযুক্তি রেখা হচ্ছে ভূমিকম্পে যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেটাই হচ্ছে কি? সেই সমস্ত স্থানগুলোকে আমরা বিযুক্তি রেখা বলি। এরকম প্রত্যেকটি স্তরের মাঝখানে কিন্তু বিযুক্তি রেখা আছে। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝখানে আছে, কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের মাঝখানে আছে। ঠিক আছে, বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। বললাম না, প্রত্যেকটি স্তরকেই কিন্তু এই আলাদা করে এই বিযুক্তি রেখা।
প্রত্যেকটি স্তরের মাঝখানেই কিন্তু এই বিযুক্তি রেখা লক্ষ্য করা যায়। যেমন শিয়াল ও সীমা স্তরের মাঝখানে আছে কনরাড বিযুক্তি রেখা, খুব ইম্পর্টেন্ট। এই বিযুক্তি রেখা দিয়ে কিন্তু কোনো শর্ট প্রশ্নে আসে, ভালো করে মাথায় রাখবে। শিয়াল ও সীমা আমরা পড়লাম না, শিয়াল ও সীমার মাঝখানে আছে কি কনরাড বিযুক্তি রেখা। এবার ভূত্বক সম্পর্কে আমরা জানলাম, ভূত্বককে কটি ভাগে ভাগ করা হয় জানলাম। এবার হচ্ছে তার পরবর্তী স্তর, তার নাম কি গুরুমণ্ডল। চলো জেনে নেওয়া যাক। ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তরের নাম হচ্ছে কি গুরুমণ্ডল। তাহলে ভূত্বকের পরবর্তী স্তর 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তরের নাম হচ্ছে কি গুরুমণ্ডল। এই স্তরের উষ্ণতা কত? 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই তো, মানে লক্ষ্য করছো যে যত কেন্দ্রের দিকে যাচ্ছে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকছে। ঠিক আছে। পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এই স্তরের প্রধান উপাদান হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। তাই তো, তাহলে ঘনত্ব কত গুরুমণ্ডলে? 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। আর এই স্তরের প্রধান উপাদানগুলি কি কি তাহলে আমরা কি জানলাম? লোহা, নিকেল, ক্রোমিয়াম ও সিলিকন। চলো, গুরুমণ্ডলে 30 থেকে 70 কিমি পর্যন্ত অংশে 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এটি হলো ক্রোফেসীমা স্তর। দেখো ক্রোফেসীমা কেন নাম এসেছে? ক্রোমিয়াম, এফি, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এই দিয়েই এই স্তরটির নাম হয়েছে ক্রোফেসীমা স্তর। মানে গুরুমণ্ডলের স্তরটাকে তাহলে আমরা কোন স্তর বলে পরিচয় দিতে পারি? ক্রোফেসীমা। আর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম আধিক্যের জন্য এই স্তর হলো নিফেসীমা। তাহলে দুটি নাম হিসাবে কিন্তু আমরা আখ্যা দিতে পারি, কি? ক্রোফেসীমা এন্ড নিফেসীমা। ঠিক আছে, আমরা জানলাম কি বিযুক্তি রেখা। প্রত্যেকটি স্তরের মাঝখানে কিন্তু বিযুক্তি রেখা আছে। দুটি স্তরকে আলাদা করতে সাহায্য করে কিন্তু এই বিযুক্তি রেখা। দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরবেশিক বিযুক্ত রেখা বা মোহ। তাহলে মোহরবেশিক বিযুক্তি রেখা কি, কোথায় দেখা যায়? ভূত্বক ও গুরুমণ্ডল তার মাঝখানে। ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে রেপিত্রি বিযুক্ত রেখা। তাহলে ক্রোফেসীমা, নিফেসীমা আমরা পড়লাম, তার মাঝখানে আবার আছে কি রেপিত্রি বিযুক্তি রেখা। ঠিক আছে। আর একটি খুব গুরুত্বপূর্ণ স্তর, তার নাম হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। অ্যাস্থনোস্ফিয়ার। শিলামণ্ডল মানে ভূত্বক, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটির নাম হচ্ছে কি অ্যাস্থনোস্ফিয়ার। ঠিক আছে। ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের, আচ্ছা অ্যাস্থনোস্ফিয়ার সম্পর্কে আমরা জানলাম। আরেকটি নতুন স্তর, তার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, কেন্দ্রমণ্ডল সম্পর্কে জেনে নেওয়া যাক। ভূত্বক গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী স্তরটির নাম হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। ভূত্বক জানলাম, গুরুমণ্ডল জানলাম, এবার কেন্দ্রমণ্ডল। ভূত্বক আর গুরুমণ্ডলের পরের স্তরটির নাম হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। এই স্তরটি প্রায় 3500 কিমি পুরু, মানে পুরুত্ব বিশিষ্ট। ঠিক আছে। অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে
এই স্তর তৈরি বলে একে নিফে বলে। তাহলে কোন স্তরকে নিফে বলে বলো তো, আমাকে কমেন্টে লিখে জানাও। এর গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখলে কি, যত কেন্দ্রে যাচ্ছে, একদম কেন্দ্র, সেখানে তো তাপমাত্রা বাড়বেই না, বাড়া তো স্বাভাবিক। সেখানকার তাপমাত্রা তাহলে কত, 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। পদার্থের ঘনত্ব, উষ্ণতা, চাপ কেন্দ্রমণ্ডলের সব জায়গায় একই রকম নয়। এগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে বিভক্ত করেছেন। চলো দেখে নেওয়া যাক। কেন্দ্রমণ্ডলের কটি ভাগ? দুটি। এক হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। কেন্দ্র মানেই হচ্ছে ভিতর, তাই না? ভিতরের আবার দুটি ভাগ, অন্ত মানে ভিতর, বহিঃকেন্দ্রমণ্ডল মানে বাইরের কেন্দ্রমণ্ডল। অন্তঃমণ্ডল কি, অন্তঃকেন্দ্রমণ্ডল কি? এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে। এই স্তরের গভীরতা 5100 কিমি থেকে 6300 কিমি। ঠিক আছে। এই স্তরের চাপ, তাপ, ঘনত্ব সব থেকে বেশি। অত্যাধিক চাপের ফলে কি হয়, পদার্থ কঠিন অবস্থাতেই থাকে, মানে ঘনত্ব কি হয়, অত্যাধিক চাপে ঘনত্ব কি হয়, পদার্থের ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব কি হয়, পারে না। সেটাই এখানে বলা হয়েছে, যেখানে পদার্থগুলি কঠিন অবস্থা মানে একই রকমই থাকে, তরল অবস্থায় থাকে না। তাপ থাকা সত্ত্বেও এখানে কঠিন অবস্থাতেই থাকে, কারণ এখানে চাপটি আছে, চাপের জন্য। বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকেই রয়েছে কি, বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিমি থেকে 5100 কিমি পুরু। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। স্বাভাবিক, অন্ত মানে ভিতর, একদম ভিতর, তো কেন্দ্রে সব থেকে বেশি তাপ থাকে আমরা জানি, তো অন্তঃকেন্দ্রমণ্ডলে সব থেকে বেশি তাপ হবে, বহিঃকেন্দ্রমণ্ডলে না, সেটাই এখানে বলেছে। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করেছে। দেখো এখানে কিন্তু অর্ধকঠিন অবস্থায়, পৃথিবীর কেন্দ্রে কিন্তু যেটি আছে অন্তঃকেন্দ্রমণ্ডল, সেখানে কিন্তু কঠিন অবস্থায় পদার্থ আছে, কিন্তু এখানে আছে কি অর্ধকঠিন, মানে তরল অবস্থাতেও আছে কিন্তু অর্ধ তরল অবস্থায়। শান্ত অবস্থায় থাকা এই লোহা প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। চুম্বকত্ব মানে চুম্বক শক্তি, তোমরা সবাই চুম্বক দেখেছো তো, একে অপরকে টানে, সেই চুম্বক শক্তি কিন্তু এখান থেকেই সৃষ্টি হয়েছে। আচ্ছা, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে কোন বিযুক্তি রেখা? গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল, বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। আবার অন্তঃকেন্দ্র আর বহিঃকেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে কি, লেহম্যান বিযুক্তি রেখা। পৃথিবীর কেন্দ্রে কেন সরাসরি আমরা যেতে পারি না? তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝে গেছো কেন আমরা পৃথিবীর কেন্দ্রে যেতে পারি না, নিজেরাই বলতে পারবে, তবু দেখে নেওয়া যাক। চরম তাপ, এটার কিছু বলার নেই, চরম তাপ। মধ্যভাগে তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস বাড়তে থাকে, আমরা দেখলাম যত কেন্দ্রের দিকে যাচ্ছে তত তাপ বাড়ছে। অল্প অল্প কিন্তু ভয়াবহ চাপ, অল্প অল্প কিন্তু ভয়াবহ চাপ। দেখলাম আমরা তাপ যেমন বাড়ছে তেমনি চাপও বাড়ছে, অল্প অল্প হলেও কিন্তু চাপ বাড়ছে। গভীরে চাপ এত বেশি যে কোনো আধুনিক যন্ত্র বা মানুষ হারিয়ে যাবে, গঠন ধর্মে বদল বা যন্ত্রের অকার্যকারিতা। তাহলে কি এত চাপ বেশি যে আধুনিক যন্ত্র বা মানুষও হারিয়ে যাবে। ঠিক আছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সর্বোত্তম বিরাট ড্রিল ও মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে পৃথিবীর সব থেকে গভীর খনন। আমরা তো মানুষ, আমরা সমস্ত কিছু করতে পারি যদি চাই। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে এত তাপ, চাপ, তবুও মানুষেরা কিছু না কিছু করছে। এখানে দেখো কি বলেছে, সর্বোত্তম বিরাট ড্রিল ও মাত্র কয়েক
কিলোমিটার পর্যন্তই একমাত্র আমরা পৌঁছাতে পেরেছি। পৃথিবীর একেবারে কেন্দ্রে কিন্তু আমরা এখনো যেতে পারছি না, প্রচন্ড তাপ, মানে ছাই হয়ে যাবে সব। কোলাস সুপার ডিপ 12.26 কিমি পর্যন্ত এই সুপার ডিপ, তা মাটির খুবই পাতলা অংশেই ছিল। আসল গহ্বর এখনো বহু দূরে, মানে পাতলা অংশ পর্যন্ত যেতে পেরেছি, এখনো আসল গহ্বর প্রচুর গভীরে। এই কারণে দুর্যমান গবেষণা, ল্যাব অভিযান, তালিকা, নমুনা এই আমাদের প্রধান উৎস। ঠিক আছে। আচ্ছা, কি এই যে এতক্ষণ ধরে আমরা জানলাম ভূ অভ্যন্তর সম্পর্কে, আমরা জানলাম সেই ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। এটা তোমাদের বাড়ির কাজ, হোম টাস্ক রইল, কমেন্টে লিখে কিন্তু আমাকে জানাবে কি কি প্রশ্ন। তাহলে পড়ে নেওয়া যাক। পৃথিবীর অন্দরমহলে কয়টি স্তর নিয়ে গঠিত? কোন স্তরে সব থেকে বেশি তাপ ও চাপ পাওয়া যায়? পৃথিবীর ব্যাসার্ধ কত? ম্যাগমা কি? শিয়াল ও সীমা কাকে বলে? পৃথিবী কেন্দ্রের ঘনত্ব বেশি হবার কারণ কি? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কি বিযুক্ত রেখা আছে? কোন তরঙ্গ তরল বা অর্ধতরলের মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না? কেন্দ্রমণ্ডলের কটি ভাগ? নিফেসীমা কোন স্তরকে বলে? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।